অহংকার আর বিনম্রতার কর্পোরেট যুদ্ধ, এক অভাবনীয় প্রত্যাবর্তন। কোম্পানির ম্যানেজার, যিনি এক সাধারণ পোশাকে আসা যুবককে গরিব ভেবে সবার সামনে ঠাট্টা করেছিলেন, তিনি স্বপ্নেও কল্পনা করেননি যে সেই ছেলেটি আসলে বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং ধনী কর্পোরেট ব্যক্তিত্বের একজন। ছেলেটির সত্যিকারের পরিচয় যখন ফাঁস হলো, তখন আকাশ অ্যালায়েন্সের পুরো কর্পোরেট টাওয়ার স্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ সেদিনই তাদের অহংকারী এইচআর ম্যানেজারকে তার কৃতকর্মের জন্য চরম পরিণতি ভোগ করতে হয়েছিল। এটি শুধুমাত্র একটি চাকরির ইন্টারভিউ ছিল না, এটি ছিল অহংকার এবং মানবতাবোধের মধ্যে একটি কঠিন পরীক্ষা। পর্ব ১, অহংকারের ২৫তম তলা। শাপলা গ্রুপের কর্পোরেট টাওয়ারের ৩৫তম তলার পরিবেশ ছিল একেবারে গরম। এইচআর ম্যানেজার তনুজা তার জমকালো কেবিনে বসেছিলেন। তনুজা তার কাজে প্রচুর সাফল্য অর্জন করেছিলেন, কিন্তু সেই সাফল্যই তাকে খুব অহংকারী করে তুলেছিল। তার মনে হতো যে এইচআরের চেয়ারে বসে তিনি এক ধরনের দেবী, যার সামনে আসা প্রতিটি প্রার্থীকে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তার মাথায় এই কথাই ঘুরত যে সামান্যতম অসুবিধা বা অপেক্ষা সহ্য করতে পারে না, সে এই কোম্পানির চাপ কিভাবে সামলাবে। তার কাছে প্রতিটি প্রার্থী কেবল একটি সংখ্যা ছিল, কোনো আবেগ নেই, কোনো ব্যতিক্রম নেই। তার টেবিলে আজকের ইন্টারভিউয়ের তালিকা রাখা ছিল, কিন্তু তিনি এক বন্ধুর সাথে ফোনে দীর্ঘ আলাপে ব্যস্ত ছিলেন। মুখে ছিল এক উপেক্ষার ভাব, যেন বাইরের অপেক্ষারত মানুষদের সাথে তার কোনো সম্পর্ক নেই। সকাল প্রায় 10:30টায় আকাশ নামে একজন ব্যক্তি সেখানে পৌঁছলেন। তার পোশাক ছিল সাধারণ কিন্তু পরিচ্ছন্ন। মুখে ছিল এক শান্ত আত্মবিশ্বাস। তিনি খুব বেশি উত্তেজিতও ছিলেন না, আবার ভীতও ছিলেন না, কিন্তু তার সারল্য এই কর্পোরেট পরিবেশের সাথে মানানসই ছিল না। রিসেপশনিস্ট, যিনি কারো সাথে ফোনে কথা বলছিলেন, তিনি ওপরের দিকে না তাকিয়ে আঙুল দিয়ে একদিকে ইশারা করে বললেন, বসুন, আপনাকে ডাকা হবে। আকাশ ধীরে ধন্যবাদ জানালেন এবং চেয়ারে গিয়ে বসলেন। প্রথমে মনে হয়েছিল সামান্য সময়ের ব্যাপার হবে, কিন্তু সময় ধীরে ধীরে পেরিয়ে যেতে লাগল। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেল। আশেপাশে বসে থাকা প্রার্থীরা অস্থির হতে শুরু করলেন। কেউ নিজের টাই আলগা করছেন, কেউ বারবার মোবাইলে সময় দেখছেন। সবার মুখেই ছিল বিরক্তি। মাঝে মাঝে কেউ গিয়ে রিসেপশনে জানতে চাইছিলেন যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু উত্তর সবসময়ই একই আসত, যে প্রসেস চলছে, আপনাকে ডাকা হবে। আকাশ চুপচাপ বসে রইলেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগও করলেন না, কিন্তু তার ভেতরে ভেতরে রাগের একটি আগুন তৈরি হচ্ছিল, যা সময়ের সাথে যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত। ঠিক তখনই সেই পরিবেশে এক অন্যরকম উষ্ণতা এলো। কোম্পানির জুনিয়র স্টাফ মিমি সেখানে এলেন। বয়স প্রায় 25 বছর, মুখে হালকা হাসি এবং চোখে দয়ালুতা। তিনি ছিলেন এইচআরের অ্যাসিস্ট্যান্ট এবং রিসেপশনের কাছেই তার ডেস্ক ছিল। তিনি দেখলেন যে আকাশ অনেকক্ষণ ধরে বসে আছেন। তিনি তার কাছে এলেন এবং নরম স্বরে বললেন, নমস্কার, মাফ করবেন, আপনাকে কি কেউ ভেতরে ডাকেনি? আকাশ মাথা তুলে বললেন, না, তারা বলেছেন যে আমাকে ডাকা হবে। মিমি তার ফাইলটি তুললেন, যা রিসেপশনিস্ট একপাশে ফেলে রেখেছিলেন, এবং বললেন, মনে হচ্ছে আপনার ফাইল এখনও এইচআর পর্যন্ত পৌঁছায়নি। তিনি সরাসরি রিসেপশনিস্টের কাছে গেলেন এবং বললেন, দয়া করে এই প্রার্থীর ফাইলটি এক্ষুনি তনুজা ম্যামকে পাঠান। মিমি ফাইলটি পাঠিয়ে আবার আকাশের কাছে ফিরে এলেন, বললেন, আপনি কি জল নেবেন? এবং উত্তরের অপেক্ষা না করেই প্যান্ট্রি থেকে জল এনে দিলেন। মাফ করবেন, আপনাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো, এমনটা হওয়া উচিত নয়। তিনি বললেন। আকাশ শেষে বললেন, কিছু মনে করবেন না, আমার অপেক্ষা করার অভ্যেস আছে। মিমি তার কথা শুনে মুচকি হাসলেন। তিনি বাকি প্রার্থীদেরও একটু সামলালেন, তাদের জল দিলেন, বোঝালেন যে ইন্টারভিউ খুব শীঘ্রই শুরু হবে। বাকি স্টাফ তারই কাজ অবাক হয়ে দেখছিলেন, যেন তিনি কোনো কর্পোরেট নিয়ম ভেঙে ফেলেছেন। কিছুক্ষণ পর তনুজা ফোন কল শেষ করলেন। একে একে প্রার্থীরা ভেতরে গেলেন এবং কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলেন, মুখে হতাশার ছাপ। আকাশের ডাক এলো, কিন্তু তাকে আবারও থামিয়ে দেওয়া হলো। মিমি বাইরে এলেন এবং বললেন, স্যার, আরেকটু অপেক্ষা, ম্যাম একটা জরুরি কাজে ব্যস্ত আছেন। আরও 15 মিনিট কেটে গেল। এখন পুরো হল খালি ছিল, শুধু আকাশ, রিসেপশনিস্ট এবং মিমি। তনুজা ইচ্ছাকৃতভাবে চেয়েছিলেন যে আকাশকে অপেক্ষা করানো হোক, এবং তারপর কিছুক্ষণ পর তিনি তার সহকারীকে বললেন, এবার ওকে ডাকো। আকাশকে ভেতরে ডাকা হলো। তিনি দরজা খুললেন এবং আত্মবিশ্বাসের সাথে ভেতরে গেলেন।
ভেতরে তনুজা তার চামড়ার চেয়ারে বসেছিলেন, সাথে আরও দুজন লোক। তনুজা আকাশের পোশাক উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন তিনি কোনো মিউজিয়াম পিস। তিনি তার কথা বলার আগে ইচ্ছাকৃতভাবে কিছুক্ষণ অপেক্ষা করলেন। মিস্টার আকাশ, তনুজা চোখ ছোট করে বললেন, আপনার রেজিউমে তো ভালো, তবে একটি কথা বলি, আপনি যে পদের জন্য এসেছেন তার জন্য একটু প্রেজেন্টেবল হওয়া জরুরি। আপনি কি জানেন না যে এটি শাপলা গ্রুপের কর্পোরেট টাওয়ার, কোনো সরকারি ব্যাংক নয়? আকাশ নিজের পরিষ্কার শার্ট এবং প্যান্টের দিকে একবার তাকালেন। তিনি শান্ত স্বরে বললেন, মাফ করবেন ম্যাডাম, আমি ইন্টারভিউয়ের জন্য সবচেয়ে ভালো, পরিষ্কার এবং ইস্ত্রি করা পোশাকটি বেছেছি। আমি মনে করি আমার কাজ আমার পোশাকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তনুজা উপেক্ষার সাথে মাথা নাড়লেন। ও হ্যাঁ, কাজ, কিন্তু এখানে দেখানোরও কাজ থাকে। যখন আপনি আমাদের ক্লায়েন্টদের সাথে দেখা করবেন, তখন আপনি আপনার সারল্য দিয়ে তাদের প্রভাবিত করতে পারবেন না। কর্পোরেট জগতে আপনার পোশাক আপনার মূল্য নির্ধারণ করে। আমি শুধু এটাই বলছি যে পরের বার যদি আপনি এমন বড় ইন্টারভিউতে আসেন, তাহলে একটু ভালো পোশাক পরে আসবেন। এই মন্তব্যটি আকাশের আর্থিক অবস্থার ওপর সরাসরি আক্রমণ ছিল, এবং তার পাশে বসা অন্য দুজন ইন্টারভিউয়ারও অস্বস্তিতে তাদের চোখ নামিয়ে নিলেন। এরপর তনুজা আকাশের রেজিউমের ওপর তার আঙুল রাখলেন এবং একটি প্রশ্ন করলেন যা তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত ছিল। মিস্টার আকাশ, তনুজা তার কণ্ঠে হালকা উপেক্ষা এনে বললেন, আপনি যে কলেজ থেকে পড়াশুনো করেছেন, আমার মনে হয় আমি তার নাম আগে কখনো শুনিনি। এটি কি কোনো সাধারণ স্থানীয় কলেজ? এই নামটি সাধারণত আমাদের কোম্পানির শর্টলিস্টে আসে না। আকাশ শান্ত থাকার চেষ্টা করলেন, যদিও তিনি জানতেন যে তনুজা তার পটভূমিকে লক্ষ্য করছেন। তিনি বিনম্রভাবে উত্তর দিলেন, ম্যাডাম, আমার কলেজ হয়তো ততটা বিখ্যাত নয়, কিন্তু সেখানকার শিক্ষা খুব ভালো, এবং আমি মনে করি আমার যোগ্যতা আমার কাজ দিয়েই প্রমাণিত হবে, আমার কলেজের নাম দিয়ে নয়। তনুজা চোখ ছোট করে একটি ব্যঙ্গাত্মক হাসি দিলেন। ও অবশ্যই কাজ দিয়ে, কিন্তু এটি কর্পোরেট দুনিয়া মিস্টার আকাশ, এখানে নাম এবং ব্র্যান্ডেরও মূল্য আছে। আপনার কি মনে হয় যেই ছোট কলেজের ডিগ্রি নিয়ে আপনি আমাদের মতো বড় ক্লায়েন্টদের সামনে দাঁড়াতে পারবেন? আমার তো সন্দেহ আছে। তনুজার শেষ প্রশ্নের জন্য আবার আকাশের দিকে চোখ ফেরালেন। ঠিক আছে আকাশ, শেষ প্রশ্ন, তিনি বললেন, আপনি আপনার প্রত্যাশিত বেতনে যে অঙ্কটি লিখেছেন, আপনার কি সত্যি মনে হয় যে আপনার অভিজ্ঞতা এবং আপনার শিক্ষাগত পটভূমি এই ধরনের বেতনকে ন্যায্য প্রমাণ করে? এটি আমাদের সাধারণ বেতন মানদণ্ডের চেয়ে অনেকটাই বেশি। আকাশ বিনা দ্বিধায় উত্তর দিলেন, ম্যাডাম, আমি এই অঙ্কটি এই পদের দায়িত্বের কথা মাথায় রেখেই রেখেছি। আমি মনে করি যে আমার কাছে যে দক্ষতা এবং অভিজ্ঞতা আছে, তাই কোম্পানিকে এর চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেবে। তনুজা হঠাৎ জোরে হেসে উঠলেন, একটি কৃত্রিম তীক্ষ্ণ হাসি। এটি মজার। আপনার মতো এন্ট্রি লেভেলের প্রার্থীর মনে হয় যে আপনি এখানে মূল্য দিতে পারেন। দেখুন, আমি আপনাকে স্পষ্ট করে বলি, এখানে আমরা প্রার্থীর হিসিয়াত দেখে বেতন দিই, এবং এই মুহূর্তে আপনি তার যোগ্য নন এবং ভালো হবে। এখন আপনি আপনার প্রত্যাশা মাটিতে রাখুন। এই কথা বলে তনুজা তার ঘড়ি দেখলেন এবং তার ফাইল বন্ধ করে দিলেন, এবং একটি মিথ্যে হাসির সাথে বললেন, ঠিক আছে মিস্টার আকাশ, আমরা আপনাকে পরে জানাব। আকাশ বুঝে গেলেন যেটি বাতিল করারই একটি উপায়। তিনি কোনো অভিযোগ না করে উঠলেন, বললেন, আপনার সময়ের জন্য ধন্যবাদ, এবং বাইরে চলে গেলেন। মিমি তার দিকে এগিয়ে এলেন, মুখে গভীর উদ্বেগ এবং তনুজার আচরণের প্রতি স্পষ্ট বিরক্তি। আশা করি সব ঠিকঠাক ছিল, তিনি বললেন। আকাশ হাসলেন, কিন্তু সেই হাসি এখন খুব ম্লান ছিল। হ্যাঁ, সব ঠিক ছিল, কিন্তু হয়তো এই জায়গাটা আমার জন্য নয়। মিমি আস্তে করে বললেন, কিছু মনে করবেন না, আপনি চেষ্টা তো করেছেন। কিছু লোক, তিনি তনুজার কেবিনের দিকে তাকিয়ে তার কথা শেষ করলেন না, কিন্তু তার মানে স্পষ্ট ছিল। তারপর তিনি আকাশকে বললেন, আপনি আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করবেন না। আপনার বিনম্রতা এবং শান্তি এই জায়গার চেয়ে অনেক বেশি মূল্যবান। আকাশ মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালেন এবং লিফটের দিকে এগিয়ে গেলেন। মিমি তাকে চলে যেতে দেখলেন। তার মনে ছিল এক গভীর বিষণ্ণতা, যেন কোনো ভালো মানুষকে এই জায়গার অহংকার চিরকালের জন্য হারিয়ে দিল। কিন্তু পরের দিন যা ঘটতে চলেছিল তার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। পর্ব 2, অহংকারের পতন। পরের দিন শাপলা গ্রুপের কর্পোরেট টাওয়ারের পরিবেশ পুরোপুরি পাল্টে দিয়েছিল। যেখানে গতকাল লাপরোয়া এবং অহংকার ছিল,
সেখানে এখন ঘাবড়ানো এবং বিদ্যুতের মতো তৎপরতা ছিল। লিফট থেকে শুরু করে ৩৫তম তলার HR বিভাগ পর্যন্ত প্রতিটি কোণে ফিসফিসানি চলছিল। এই অস্থিরতার কারণ ছিল একটি বড় খবর। কোম্পানিতে আজ একজন নতুন CEO আসতে চলেছেন। তনুজার কেবিন, যা গতকাল পর্যন্ত ফোন কল এবং আরামের আড্ডা ছিল, আজ একটি যুদ্ধ কক্ষের মতো লাগছিল। তার মুখ থেকে আত্মবিশ্বাস উধাও ছিল। এখন সেখানে উত্তেজনা এবং অস্থিরতার রেখা ছিল। সকাল প্রায় 11টায় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এবং সিনিয়র ম্যানেজাররা মিটিং হলে জড়ো হতে শুরু করলেন। তনুজা সবার সামনে বসেছিলেন। তার হাতে প্রেজেন্টেশনের রিমোট ছিল, কিন্তু আঙুল কাঁপছিল। 11:15 হল। মিটিং রুমের দরজা খুলল এবং শ্রী রতন সাহাজি ভিতরে এলেন। তার পিছনে সেই ব্যক্তি ছিলেন যার আগমনে পুরো কোম্পানির হাওয়া পাল্টে যেতে চলেছে, নতুন CEO। দরজা দিয়ে ভেতরে আসতেই সবার চোখ তার দিকে স্থির হয়ে গেল। তনুজা যখনই দেখলেন, এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে গেল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার মুখ প্রথমে সাদা এবং তারপর লজ্জা ও ঘাবড়ানোতে লাল হয়ে গেল। শ্রী রতন সাহাজি এগিয়ে এলেন, একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, মহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি আনন্দিত যে আমি আপনাদের আমাদের কোম্পানির নতুন CEO এবং মুখ্য বিনিয়োগকারীর সাথে পরিচিত করাচ্ছি, যার নাম হল মিস্টার আকাশ। এই আর কেউ নয়, বরং সেই আকাশই ছিলেন যাকে গতকাল অপমান করা হয়েছিল। যেই এই ঘোষণা হলো, তনুজা কেঁপে উঠলেন এবং নিজের গলা স্পর্শ করতে লাগলেন, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার পাশে বসা অন্যান্য ম্যানেজাররা একে অপরের দিকে তাকালেন। তাদের মুখে বিভ্রান্তি এবং ভয় স্পষ্ট ফুটে উঠছিল। গতকালের সেই শান্ত সাধারণ প্রার্থী আজ কোম্পানির সবচেয়ে বড় মুখ ছিলেন। এটি বিশ্বাস করা অসম্ভব ছিল। আকাশ এগিয়ে এলেন এবং ধীরে, আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে কথা বলতে শুরু করলেন। আপনাদের সবাইকে নমস্কার, তিনি বললেন। আমি গতকাল এখানে একজন প্রার্থী হিসেবে নয়, বরং একজন পরীক্ষক হিসেবে এসেছিলাম। আমি এটা দেখে হতাশ হয়েছি, আকাশ বললেন, যে এই কোম্পানির উচ্চ পদে বসা মানুষজন চরিত্রের দিক থেকে এত ফাঁপা, যার কোনো আশা করাও যায় না। মিস্টার সাহা, আপনি কি জানেন যে আপনার HR বিভাগের মানদণ্ড কি? এখানে আসা মানুষদের কিভাবে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়? তাদের শিক্ষাগত পটভূমি, তাদের পোশাক, তাদের কঠোর পরিশ্রমের উপার্জনের জন্য রাখা প্রত্যাশার কিভাবে ঠাট্টা করা হয়? তনুজা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললেন, স্যার, সেটা তো শুধু চাপ পরীক্ষা, প্রেশার টেস্ট ছিল। আকাশ চোখ ছোট করলেন। চাপ পরীক্ষা, মিস তনুজা, তিনি ইচ্ছাকৃতভাবে আনুষ্ঠানিক ভঙ্গিতে বললেন। চাপ পরীক্ষা হয় যে আপনি বিপরীত পরিস্থিতিতেও একজন সত্যিকারের এবং সৎ কর্মচারীর মতো কাজ করেন। আপনি যা করেছেন তা কোনো চাপ পরীক্ষা নয়, বরং তা ছিল শুদ্ধ অহংকার এবং দুর্ব্যবহার। আকাশ তার জায়গা থেকে চললেন এবং সরাসরি তনুজার চেয়ারের পিছনে এসে দাঁড়ালেন। এটি ছিল একটি পাওয়ার মুভ, যা তনুজাকে সঙ্গে সঙ্গে দুর্বল অবস্থানে নিয়ে এলো। তিনি ধীর কিন্তু হলে প্রতিধ্বনিত হওয়া স্বরে বললেন, গতকাল আমি এখানে 3টি অপমান সহ্য করেছি। প্রথমত, আমাকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করানো হয়েছে। দ্বিতীয়ত, আমার সাধারণ পোশাক এবং কলেজের ঠাট্টা করা হয়েছে। এবং তৃতীয়ত, আমার বেতনের দাবিকে খয়রাত বলে আমার পরিশ্রমকে ছোট দেখানো হয়েছে। আকাশ তনুজার দিকে তাকিয়ে বললেন, আপনার মতো অহংকারী মানসিকতার ম্যানেজার কোম্পানির সংস্কৃতিকে বিষাক্ত করে তুলছে, এবং আমি এটা একেবারেই সহ্য করতে পারি না। আমি আপনাকে গতকালই মানুষের জন্য বাতিল করে দিয়েছিলাম, এবং আজ আপনি আমার কোম্পানির জন্য বাতিল হয়ে গেছেন। তনুজা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। আকাশ কোনো আবেগ ছাড়াই আদেশ দিলেন, তনুজা, আমি আপনাকে অবিলম্বে আপনার পদ থেকে বরখাস্ত করছি। আপনি সঙ্গে সঙ্গে আপনার ডেস্ক খালি করুন। আমাদের আপনার মতো মানুষের কোনো প্রয়োজন নেই। আমাদের কোম্পানির এমন বস নয়, বরং এমন মানুষ দরকার যারা অন্যদের সম্মান করতে জানে। হলে নীরবতা ছেয়ে গেল। এটি ছিল একটি কঠিন শিক্ষা। তনুজা তার পরাজয় স্বীকার করে মাথা নিচু করে এবং চোখের জল ভরা চোখে হল থেকে বেরিয়ে গেলেন। তার অহংকার 1 সেকেন্ডে ভেঙে গিয়েছিল। আকাশ আবার সামনে এলেন। তার চোখ এখন মিমির ওপর স্থির, যিনি শখ এবং খুশির মিশ্র অনুভূতি নিয়ে বসেছিলেন। আকাশের কণ্ঠস্বর এখন একটু নরম হল, কিন্তু তাতে তখনও কর্তৃত্ব ছিল। এবার কথা বলি সঠিক নেতৃত্বের বিষয়। গতকাল যখন পুরো HR বিভাগ তাদের পাওয়ার দেখাচ্ছিল, একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো পদ ছাড়াই শুধু মানুষের খাতিরে তার হৃদয় দেখিয়েছিলেন। তিনি জল দিলেন, সাহায্য করলেন এবং সম্মান করলেন। আকাশ হাসতে হাসতে মিমির দিকে ইশারা করলেন, মিমি, আমি আপনার দয়ালুতা, আপনার সংবেদনশীলতা
এবং আপনার বিনম্রতা দেখে খুব মুগ্ধ। এই কোম্পানি শুধু রেজিউমের ওপর চলে না, এটি মানুষের ওপর চলে, কারণ মানুষের প্রতি সহানুভূতি সবচেয়ে বড় ধর্ম। তিনি হলে ঘোষণা করলেন, আমি মিমিকে শাপলা গ্রুপের নতুন HR হেড পদে নিয়োগ করছি, অবিলম্বে। তিনি এই বিভাগের সংস্কৃতিকে মানবিক করে তুলবেন। একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট থেকে HR হেড পর্যন্ত তার এই সফর এটি প্রমাণ করে যে পদ নয়, বরং চরিত্রই আসল যোগ্যতা। মিমি খুশির চোটে কেঁদে ফেললেন। হল হাততালিতে গমগম করে উঠল। তিনি উঠে আকাশকে ধন্যবাদ জানালেন, যার চোখে ছিল এক সন্তুষ্টি ভরা ঔজ্জ্বল্য। সেই দিন থেকে শাপলা গ্রুপে একটি নতুন অধ্যায় শুরু হলো, যেখানে শুধু যোগ্যতা নয়, মানুষের প্রতি সহানুভূতিকেও ততটাই গুরুত্ব দেওয়া হতো। আর গল্পটি এই বার্তা দেয়, অহংকার সবসময় ভেঙে যাওয়ার জন্যই তৈরি হয়, যখন কিনা সত্যিকারের চরিত্র উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করে।